ওকে সো আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির লেকচার 1 জাস্ট শুরু করব। সো ইয়া সো শুরু করার আগে জাস্ট ব্রিফ ইন্ট্রোডাকশন। সো মাই নেম ইজ শুভদীপ মন্ডল and I am a PhD student at Department of Chemistry, IIT Kanpur. Okay, so this is lecture 1, the topic electrochemistry. Okay, so electrochemistry is basically একটা ইন্টারেস্টিং টপিক। সো এখানে আমরা জাস্ট ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল রিয়াকশনস এইগুলো নিয়ে বেসিক্যালি আমরা ডিসকাস করব। মানে এটা কেন ইন্টারেস্টিং, কারণ আমাদের ডেইলি লাইফে, আমাদের এনভায়রনমেন্টে বা আমাদের শরীরে আমরা যদি বায়োলজিক্যাল সিস্টেমে দেখি তো বেশিরভাগটাই হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস। ওকে, নাও এই কেমিক্যাল রিয়াকশনস যে হচ্ছে স্পন্টেনিয়াসলি যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সো সেই কেমিক্যাল রিয়াকশনকে আমরা ইউজ করে আমরা কি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো? তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেন কোশ্চেন। অথবা অথবা আর একটা রিভার্স কোশ্চেন কি, যে যে সমস্ত রিয়াকশন স্পন্টেনিয়াসলি ঘটছে না, মানে যে সমস্ত রিয়াকশন, মানে ধরা যাক এ থেকে বি কোনো একটা রিয়াকশন, সেটা স্পন্টেনিয়াসলি নয়, মানে স্পন্টেনিয়াস রিয়াকশন নয়, তো সেই রিয়াকশনটা করার জন্য আমরা কি ইলেকট্রিসিটি ইউজ করে, মানে ইলেকট্রিক এনার্জি ইউজ করে যদি সেই স্পন্টেনিয়াস রিয়াকশনকে কি করাতে পারবো? তো এটা এই দুটোই হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন কোশ্চেন এই টপিকের, যে যে কোনো স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশনের তার কেমিক্যাল রিয়াকশনকে ইউজ করে তার যে গিভস ফ্রি এনার্জি, সেটাকে আমরা ইউজ করে আমরা কি ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে পারবো, মানে কনভার্ট করতে পারবো। আর অপোজিট যে রিয়াকশনটা, মানে অপোজিট যে থট প্রসেসটা, যে ইলেকট্রিসিটি ইউজ করে বা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে আমরা কোনো নন স্পন্টেনিয়াস রিয়াকশনকে ঘটাতে পারবো কিনা। ওকে, তো এটা হচ্ছে মেন কোশ্চেন। দেন তো কেন ইলেকট্রোকেমিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? কারণ ইলেকট্রোকেমিস্ট্রি হায়ার ক্লাসে যে অনেকটা ইম্পর্টেন্ট, মানে আমরা প্রচুর কিছু রিসার্চ করি ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে। সো বেসিক্যালি এখানে যে ফুয়েল সেল বা ব্যাটারি যেগুলো ইউজ করা হয়, তো সেখানে কি করা হয়, যে ফুয়েল সেল, বিভিন্ন প্রকারের যে ফুয়েল সেল আজকাল ইউজ করা হয়, তো সেখানে কেমিক্যাল রিয়াকশনকে, মানে যে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন, সেই কেমিক্যাল রিয়াকশনকে ইউজ করে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। তো সেই দেন যখন ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়ে গেল, তো সেই ইলেকট্রিসিটিটাকে আমরা বিভিন্ন যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক কার, সেখানে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো আজকে যেখানে, তো এটা একটা বেসিক্যালি গ্রিন গ্রিন ইকো ফ্রেন্ডলি বেসিক্যালি। কেন? কারণ আমরা কেমিক্যাল রিয়াকশনকে ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করছি। ওকে, অন্যান্য যে সমস্ত পদ্ধতি আছে, যেরকম ফসিল ফুয়েল বার্ন করে যে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, সেগুলো তো ইকো ফ্রেন্ডলি না। তো তার জন্য যে ইলেকট্রিক কার বা বিভিন্ন যে ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক বাইক যেগুলো ইউজ করা হয়, সেখানে যে ফুয়েল সেল ইউজ করা হয়, সেখানে কেমিক্যাল এনার্জিকে যা প্রডিউস, মানে কনভার্ট করে সেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি, দেন সেটা ইকো ফ্রেন্ডলি বেসিক্যালি। তারপর অনেক আবার ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে, মানে ইলেকট্রিসিটি ইউজ করেও আমরা বিভিন্ন মেটাল বা বিভিন্ন সল্ট বা বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন আমরা ঘটিয়ে আমাদের যে ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা সেটা প্রডিউস করতে পারি। ওকে, তো তার জন্য ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে একটা ভাস্ট টপিক। তো এটা হায়ার ক্লাসে যে অনেক ইম্পর্টেন্স আছে, তো প্রথম থেকে বেসিক্স অফ ইলেকট্রোকেমিস্ট্রি জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আজকে আমরা জাস্ট বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রির যে বেসিক্স, মানে ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে আমরা কি বুঝি, তারপর ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, বা গ্যালভানিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, এগুলো নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করব। তো এইগুলো আমাদের বেসিক্স যদি ঠিকঠাক হয়ে যায় ইলেকট্রোকেমিস্ট্রি, তো পরবর্তী নেক্সট ফেজে আমরা যেগুলো ডিরাইভ করবো বা যে ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করবো, সেগুলো অনেক ইজি হয়ে যাবে। ওকে, ওকে, সো ফার্স্ট ওকে সো ডিসকাস করবো আমরা ইলেকট্রোলাইটিক সেল নিয়ে। ওকে, ওকে, সো ইলেকট্রোলাইটিক সেলকে আমরা দুভাগে ভাগ করি বেসিক্যালি। একটা হচ্ছে গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। সরি, এটা ইলেকট্রোকেমিক্যাল সেল হবে। ওকে,
তো ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ওকে, তো ফার্স্ট ওয়ান ইজ গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল বলা হয় একে। দেন সেকেন্ড ওয়ান ইজ কি, সেকেন্ড হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ওকে, সো গ্যালভানিক সেল আমরা জাস্ট ক্লাস 10-এও পড়েছি যে গ্যালভানিক সেলের খুব একটা আমাদের পরিচিত এক্সাম্পল আমরা জানি যে জিঙ্কের সাথে জিঙ্কের সাথে যে CO2+ যে রিয়াকশন, তো সেটা আমরা ওই ড্যানিয়েল সেলের মধ্যে আমরা জাস্ট ডিটেলসে পড়েছিলাম। তো সেই ব্যাপারটা যদি আমরা দেখি, তো সেই রিয়াকশনটা কি ছিল যে জিঙ্ক সলিড, সেটার সাথে কি হচ্ছে কপার সালফেট বা CO2+ এর রিয়াকশন হচ্ছে। CO2+টা আছে অ্যাকুয়াস মিডিয়ামে। ওকে, তো সেখান থেকে জিঙ্কটা অক্সিডাইজড হয়ে Zn2+ প্রডিউস করছে, এটা অ্যাকুয়াস মিডিয়ামে। প্লাস দেন যে কপার যে সল্টটা CO2+ যেটা আছে, সেটা রিডিউসড হয়ে কপার মেটালে পরিণত হচ্ছে, সলিড। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ড্যানিয়েল সেলের এক্সাম্পল। তো এটার যে মেইন বেসিক্স সেটা কি ছিল, যে আমরা প্রথমে দুটো বিকার নিয়েছিলাম। তো আমরা যদি জাস্ট ড্র করি, ওকে, সো দুটো বিকার নিয়েছি। তো দুটো ফার্স্ট বিকারের মধ্যে ধরা যাক প্রথমে আমরা জিঙ্ক ইলেকট্রোড নিয়েছি। ওকে, এবং সেকেন্ড বিকারের মধ্যে আমরা কপার ইলেকট্রোড নিয়েছি। ওকে, নাও এই দুটো ইলেকট্রোড এবং যে ইলেকট্রোলাইটিক, মানে এই দুটো ইলেকট্রনকে আমরা ডিজলভ করেছি ইলেকট্রোলাইটিক সলিউশনে। ওকে, তো জিঙ্ক ইলেকট্রোডকে, সো জিঙ্ক ইলেকট্রোড মানে কি, এটা একটা জাস্ট বেসিক্যালি জিঙ্ক মেটালের একটা দণ্ড বলা যেতে পারে। ওকে, সেটাকে আমরা ইলেকট্রোড হিসাবে ইউজ করছি। তো জিঙ্ক ইলেকট্রোডটাকে আমরা ডিজলভ করেছি, ডিজলভ নয়, আমরা জাস্ট ওটাকে রেখেছি কোন একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে। এবং ইলেকট্রোলাইটিক সলিউশনটা কি, এটা হচ্ছে ZnSO4। ওকে, এটা হচ্ছে জিঙ্ক সালফেটের ইলেকট্রোলাইটিক সলিউশন। আর ডান দিকে আমরা জাস্ট কপার ইলেকট্রোড ইউজ করেছি, এবং কপার ইলেকট্রোডকে আমরা কোন একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে ডিজলভ করতে হবে, সরি সেটাকে রাখতে হবে। তো সেটা আমরা ইউজ করেছি কপার সালফেট। ওকে, তো এটা হচ্ছে কপার ইলেকট্রোড, এটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড। ওকে, নাও এই দুটো ইলেকট্রোডকে এরপর আমরা কানেক্ট করেছি কোন একটা ভোল্টামিটার ইউজ করে, এবং সেখানে সুইচ আছে। ওকে, তো এই দুটোকে আমরা কানেক্ট করেছি একটা ভোল্টামিটার, মাঝখানে একটা ভোল্টামিটার ইউজ করে। ওকে, এবং তো এই দুটো ইলেকট্রোডকে আমরা জাস্ট কানেক্ট করলাম একটা সার্কিটের মাধ্যমে। তো এই সার্কিটটাকে তো আমাকে কমপ্লিট করতে হবে, মানে আমাদের এই দিক থেকে লেফট টু রাইট একটা সার্কিট আমরা ক্রিয়েট করেছি, বাট সেটা এখনো ক্লোজড সার্কিট হয়নি, তাই তো? এই সার্কিটটাকে কমপ্লিট করার জন্য আমরা এই দুটো ইলেকট্রোলাইটের মধ্যে আমরা সল্ট ব্রিজ ইউজ করি। ওকে, সল্ট ব্রিজ ওটা এক ধরনের মেটেরিয়াল যেটাকে আগার আগার আমরা ইউজ করি। তো সল্ট ব্রিজের মাধ্যমে আমরা এই যে দুটো ইলেকট্রোলাইটিক বা দুটো আলাদা আলাদা বিকারের মধ্যে মাধ্যমে আমরা কানেকশন ক্রিয়েট করে সার্কিটটাকে আমরা ক্লোজ করি। ওকে, তো এটা হচ্ছে সল্ট ব্রিজ। ওকে, তো বেসিক্যালি আমাদের কনস্ট্রাক্টটা কি, যে ড্যানিয়েল সেল, এটা যে রিয়াকশনটা হচ্ছে জেডেন এর সাথে কপার CO2+ এর রিয়াকশন হচ্ছে, দেন জিঙ্কটা অক্সিডাইজড হয়ে Zn2+ এ পরিণত হচ্ছে, এবং CO2+টা রিডিউসড হয়ে কপারে পরিণত হচ্ছে। ওকে, তো এই যে ড্যানিয়েল সেলের যে কনস্ট্রাকশন, সেটা হচ্ছে লেফট সাইডে আমরা জাস্ট একটা বেকার নিয়েছি, যেখানে ওই বেকারের মধ্যে আমরা জিঙ্ক ইলেকট্রোড ইউজ করেছি, এবং জিঙ্ক ইলেকট্রোডটাকে আমরা যে ইলেকট্রোলাইটিক সলিউশন ইউজ করেছি সেটা হচ্ছে ZnSO4। ডান দিকেও আমরা ওরকম একটা বিকার নিয়েছি, যেখানে আমরা কপার ইলেকট্রোড ইউজ করেছি। কপার ইলেকট্রোডটাকে আমরা রেখেছি কোথায়, কোন একটা ইলেকট্রোলাইটিক সলিউশনে, যেটা হচ্ছে কপার সালফেট। ওকে, দেন দুটো ইলেকট্রোডকে আমরা একটা ওয়্যার দিয়ে বা তার দিয়ে আমরা কানেক্ট করেছি ভোল্টামিটারের মাধ্যমে। ওকে, দেন সার্কিটটা এখন তো ক্লোজড হয়নি, এখন লেফট টু রাইট আমরা কানেক্ট করলাম। এরপর সার্কিটটাকে ক্লোজড করার জন্য আমরা দুটো ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে আমরা একটা সল্ট ব্রিজ ইউজ করি, যার মধ্যে কি আয়ন চলাচল করতে পারে। আয়ন চলাচল করলে কি হবে, লেফট টু রাইট দুটো বিকারের মধ্যে বা দুটো ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে যদি আয়ন চলাচল করতে পারে, তাহলে সার্কিটটা কমপ্লিট হবে। আয়নও তো একটা ইলেকট্রন, তো বেসিক্যালি ইলেকট্রন যদি পাস করতে পারে একটা ক্লোজড সার্কিটের মাধ্যমে, তখন সার্কিটটা ক্লোজড হবে।
ওকে, তো এটা বেসিক্যালি ড্যানিয়েল সেল, তার এক্সাম্পল। ওকে, ড্যানিয়েল সেলের এক্সাম্পল। তো এইখানে এরপর কি হবে, এরপর আমরা ধরা যাক এখন এই সিচুয়েশনে, এই কনস্ট্রাকশনে আমরা বাইরে থেকে কোনো ইলেকট্রিসিটি আমরা প্রয়োগ করছি না। ওকে, তো বাইরে থেকে আমরা যদি কোনো ইলেকট্রিসিটি যদি প্রয়োগ না করি, তাহলে এই যে লেফট লেফট সাইডে, এই লেফট সাইডের যে বিকার, মানে যেখানে জেডেন ইলেকট্রোড আছে, জেডেন এর উপর ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে, সেখানে কি হচ্ছে, মানে বাইরে থেকে কোনো আমি ইলেকট্রিসিটি প্রয়োগ করছি না। তারপরে কি হবে, এই জিঙ্ক জিঙ্ক যে ইলেকট্রোড, সো জিঙ্ক ইলেকট্রোড থেকে সলিউশনের মধ্যে Zn2+ আসবে, মানে কি জিঙ্ক ইলেকট্রোড, সেখানে কি জিঙ্ক ইলেকট্রোড মানে সেটা জিঙ্কের জাস্ট দণ্ড, সেখানে শুধুমাত্র জিঙ্ক আছে। তো জিঙ্ক মেটাল কি করবে, ওই দণ্ড থেকে ইলেকট্রন নিয়ে Zn2+ হিসাবে সলিউশনে চলে আসবে। ওকে, ইলেকট্রন ত্যাগ করে। সো বেসিক্যালি লেফট সাইডের যে বিকার, সো লেফট সাইডের বিকারে কি হচ্ছে, সেখানে একটা জিঙ্ক ইলেকট্রোড আছে। তো লেফট সাইডের বিকারে জিঙ্ক ইলেকট্রোড আছে। সো জিঙ্ক ইলেকট্রোড থেকে জিঙ্ক মেটাল আছে, তাই তো, সে জিঙ্ক মেটাল কি করবে, জিঙ্ক মেটাল ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ইমিট করে, সেটা Zn2+ পরিণত হবে। দুটো ইলেকট্রন সে যদি ইমিট করে, মানে দুটো ইলেকট্রন যদি জিঙ্ক মেটাল ত্যাগ করে, তাহলে Zn2+ পরিণত হবে। এই Zn2+ তারপর ZnSO4 সলিউশনের সাথে মিশে যাবে, মানে ইলেকট্রোলাইটিক যে সলিউশন তার সাথে মিশে যাবে। তো লেফট সাইডের বিকার কি করছে, মানে এখন এই পরিস্থিতিতে আমরা বাইরে থেকে কোনো ইলেকট্রিসিটি প্রয়োগ করিনি। ওকে, শুধুমাত্র জাস্ট দুটো বিকারকে আমরা জাস্ট কানেক্ট করেছি, সার্কিটটাকে ক্লোজড করেছি। তো এই পরিস্থিতিতে ওই যে জিঙ্ক ইলেকট্রোড বা জিঙ্ক দণ্ড যেখানে আছে, সেখান থেকে জিঙ্ক মেটাল দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ হিসাবে সলিউশনে চলে আসছে। তো এই পরিস্থিতিতে ওই যে জিঙ্কের যে ইলেকট্রন, সেটা কি হচ্ছে, সেটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করছে, কারণ সেখান থেকে তো জিঙ্ক Zn2+ হিসাবে সলিউশনে চলে আসছে। তো জিঙ্কের ইলেকট্রনটা ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করবে এবং সেটা ইলেকট্রন রিচড হয়ে যাবে। কারণ কি, জিঙ্ক মেটাল ইলেকট্রন ত্যাগ করছে, দিয়ে Zn2+ হিসাবে সলিউশনে চলে আসছে। তো ওই যে এক্সট্রা দুটো করে ইলেকট্রন যে ত্যাগ করছে, সেটা কি ওই ইলেকট্রোডের মধ্যে থাকছে। তো ওই ইলেকট্রোডটা কি হচ্ছে, ইলেকট্রন রিচড হয়ে যাচ্ছে। ওকে, তো এটা বেসিক্যালি আমরা লেফট সাইডের টা দেখলাম। এখন রাইট সাইডে কি ঘটছে, তো রাইট সাইডে কি আছে, কপার ইলেকট্রোড। তো এখন কপার ইলেকট্রোড কি করবে, মানে ওই যে আমরা ইলেকট্রোলাইট সলিউশন এসে আমরা কি ইউজ করছি, কপার সালফেট CuSO4। তো ওই ইলেকট্রোলাইট সলিউশন থেকে Cu2+ ওই ইলেকট্রোডের কাছে যে দুটো ইলেকট্রন সে ওই কপার ইলেকট্রোড থেকে নিয়ে কপার হিসাবে ওখানে ইলেকট্রোডে জমা হয়ে যাবে। ওকে, তো সলিউশনে যে Cu2+টা আছে, সেটা ইলেকট্রোডের কাছে যে, মানে ওই কপার দণ্ডের কাছে যে দুটো ইলেকট্রন সে নিবে, ওই কপার ইলেকট্রন থেকে সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দেন কপার মেটাল হিসাবে ওই ইলেকট্রোডের মধ্যে সে ডিপোজিট হয়ে যাবে। ওকে, তো এখন কি হচ্ছে, এখন Cu2+ যেহেতু ওই কপার দণ্ডের কাছে যে কপার দণ্ড থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তার ফলে কি ওই যে ইলেকট্রোডটা, মানে কপার, সেখানে কপার ডিপোজিট করছে, তারপরে ওই কপার ইলেকট্রোডটা ধীরে ধীরে মোটা হতে শুরু করবে, কারণ সেখানে তো কপার ডিপোজিট হচ্ছে ধীরে ধীরে। এবং যেহেতু কপার Cu2+ ওই ইলেকট্রোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার মেটালে পরিণত হচ্ছে, তার ফলে ওই ইলেকট্রোড কি হবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে, পজিটিভলি রিচড হয়ে যাবে। কারণ কি, সেখান থেকে তো ইলেকট্রন, কপার 2+ দণ্ড থেকে ইলেকট্রন নিয়ে কপার হিসাবে ডিপোজিট হচ্ছে, তার ফলে ওই দণ্ডটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রোডটা। তো এটা এটা কি হয়ে যাবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ওকে, তো কি হলো, দুটো জিনিস ঘটলো। তো এই কনস্ট্রাকশনে, ড্যানিয়েল সেলের কনস্ট্রাকশনে লেফট সাইডে কি হলো, লেফট সাইডে ইলেকট্রন রিচড হয়ে আছে, এবং রাইট সাইডে কি হয়েছে, রাইট সাইডে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে আছে।
ওকে, তো তার ফলে কি হচ্ছে, আমরা তো এটাকে ক্লোজ সার্কিট করেছি, মানে এটাকে তো আমরা তার দিয়ে কানেক্ট করেছি, মানে দুটো ইলেকট্রোডকে আমরা তো একটা তার দিয়ে বা সার্কিট ক্লোজ করেছি। তার ফলে লেফট সাইডে ইলেকট্রন বেশি হয়ে আছে, রাইট সাইডে ইলেকট্রন কম হয়ে আছে ইলেকট্রোডে। তার ফলে কি হবে, ইলেকট্রন ওই লেফট সাইড থেকে রাইট সাইড দিয়ে, রাইট সাইড পর্যন্ত তার দিয়ে কি চলে আসবে, কারণ কি বেশি থেকে যেখানে বেশি আছে এবং যেখানে ইলেকট্রন কম আছে, তো ইলেকট্রন কি চাইবে, যেহেতু আমরা তার দিয়ে ওটাকে ক্লোজ করে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি দুটো ইলেকট্রোডকে, তো যে ইলেকট্রোডে ইলেকট্রন বেশি আছে সেখান থেকে অন্য যে ইলেকট্রোডে যেখানে ইলেকট্রন কম আছে সেই দিকে ইলেকট্রন ফ্লো করতে শুরু করবে। তো এই দিকে বেসিক্যালি ইলেকট্রন ফ্লো হচ্ছে। ওকে, এটাকে যদি আমরা জাস্ট ডিফারেন্ট কালার দিয়ে ডিনোট করি, এই তো লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, মানে জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোডের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে। তো এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো। ওকে, তো ইলেকট্রন যেই দিকে ফ্লো হয়, কারেন্ট মানে কি, আমরা কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো হচ্ছে, তাই তো ইলেকট্রন যদি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ফ্লো হয়, তাহলে কারেন্ট ফ্লো হবে লেফট সাইড, রাইট সাইড থেকে লেফটের দিকে, মানে অপোজিট ডাইরেকশনে। তো এই দিকে বেসিক্যালি কারেন্ট ফ্লো হচ্ছে কপার ইলেকট্রোড থেকে জিঙ্ক ইলেকট্রোডের দিকে। ওকে, তো তো আমরা কোনো এক্সটার্নাল কোনো ইলেকট্রিসিটি আমরা এখানে ইউজ করিনি, শুধুমাত্র ড্যানিয়েল সেলকে কনস্ট্রাক্টর করে, মানে লেফট সাইডে জিঙ্ক ইলেকট্রোড ইন জেডেন সুপার সলিউশন, রাইট সাইডে সিউ ইলেকট্রোড ইন সিউ সুপার সলিউশন, এইভাবে দুটো বিকারকে রেখে দুটো ইলেকট্রোডকে আমরা তার দিয়ে আমরা কানেক্ট করেছি এবং দুটো ইলেকট্রোলাইটিক সলিউশনকে আমরা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করেছি, এইভাবে সার্কিটটা ক্লোজড হয়ে গেছে। তো এই অবস্থায় রাখলে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক ইলেকট্রোড থেকে জেডেন মেটাল Zn2+ হিসাবে সলিউশনে চলে আসছে, তার ফলে জিঙ্ক ইলেকট্রোডটা ইলেকট্রন রিচড হয়ে আছে, এবং কপার ইলেকট্রোডে যে সলিউশন থেকে Cu2+ ওখানে ইলেকট্রন নিয়ে কপার মেটাল হিসাবে ডিপোজিট হয়ে যাচ্ছে, তার ফলে ওটা পজিটিভলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে আছে, মানে পজিটিভলি চার্জ। তার ফলে ইলেকট্রন জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তারপরে কারেন্ট কপার ইলেকট্রোড থেকে জিঙ্ক ইলেকট্রোডের দিকে আসছে অপোজিট ডাইরেকশন। তারপরে শুধুমাত্র আমরা কিছু না করে এই যে রিডাকশন অক্সিডেশন রিয়াকশন আমরা ইউজ করি, এই যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে জেডেন এবং কপার 2+ এর মধ্যে, সেই জিনিসটাকে আমরা ইউজ করে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারলাম। তো তাই তো, তো এটা বেসিক্যালি জাস্ট ইলেকট্রোকেমিস্ট্রি, মানে জাস্ট আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশন ইউজ করে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে তাকে কনভার্ট করলাম, মানে ইলেকট্রিসিটি প্রডিউস করলাম। ওকে, তো এটা জাস্ট এক্সট্রাঅর্ডিনারি, মানে জাস্ট জেডেন এবং কপার 2+ এর মধ্যে রিয়াকশন হচ্ছে, সেখান থেকে Zn2+ এবং কপার মেটাল পরিণত হচ্ছে, এটা একটা কেমিক্যাল রিয়াকশন, রেডক্স রিয়াকশন বলি। তো রেডক্স রিয়াকশন মানে কি, রেডক্স রিয়াকশন মানে হচ্ছে রিডাকশন এবং অক্সিডেশন রিয়াকশন। ওকে, কেন, কারণ একটা বিকারে রিডাকশন রিয়াকশন হচ্ছে আর একটা বিকারে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে। কোন বিকারে কি রিয়াকশনটা হচ্ছে সেটা আমরা দেখবো এখানে। তো রিডাকশন রিয়াকশন মানে কি, রিডাকশন মানে বিজারণ, মানে কোনো আয়ন সে ইলেকট্রন ইলেকট্রন সে জাস্ট গ্রহণ করে, মানে তার ইলেকট্রন গ্রহণ করছে, সেটা হচ্ছে বিজারণ বা রিডাকশন রিয়াকশন। মানে এখানে কি হচ্ছে, Cu2+টা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার মেটালে পরিণত হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। মানে এখানে এই যে অক্সিডেশন নাম্বার, এই বাঁ দিকে অক্সিজেনের নাম্বার কত, অক্সিডেশন নাম্বার কত 2+, সেখান থেকে দুটো ইলেকট্রন সে গ্রহণ করছে, দিয়ে কপারে মেটালে পরিণত হচ্ছে, কপার মেটালের অক্সিডেশন নাম্বার কত 0। তো এই 2+ থেকে 0 হচ্ছে, মানে তার অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে, তার জন্য এটা রিডাকশন রিয়াকশন। ওকে, নাও লেফট সাইডের যে ইলেকট্রোডের যে রিয়াকশনটা হচ্ছে, লেফট সাইডের বিকারে যে রিয়াকশনটা হচ্ছে সেটা কি, Zn2+, সরি, জিঙ্ক মেটাল সে দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ পরিণত হচ্ছে। তাহলে প্রথমে জিঙ্কের অক্সিডেশন নাম্বার ছিল 0, সেটা থেকে সে দুটো ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ পরিণত হচ্ছে।
তারপরে কি 0 থেকে 2+ হচ্ছে তার অক্সিডেশন নাম্বার জিঙ্কের। তো এখানে অক্সিডেশন নাম্বারে কি ইনক্রিজ হচ্ছে 0 থেকে 2+। ওকে, তার জন্য এটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া। মানে যদি কোনো মেটেরিয়াল বা কোনো মেটালের যদি অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে, মানে যেমন 0 থেকে 2+, এটা ইনক্রিজ হচ্ছে, সেটা অক্সিডেশন রিয়াকশন। আর যদি অক্সিডেশন নাম্বারে ডিক্রিজ হয়, যেমন 2+ থেকে 0 হচ্ছে কপারের ক্ষেত্রে, সেটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। ওকে, তো এই দুটো রিয়াকশনকে আমরা একসাথে বলি রেডক্স রিয়াকশন, মানে রিডাকশন অক্সিডেশন রিয়াকশন। ওকে, তো এটা তো এই ড্যানিয়েল সেলের, তো ড্যানিয়েল সেলের লেফট সাইডে কি হচ্ছে, অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, আর রাইট সাইডে কি হচ্ছে, রাইট সাইডে রিডাকশন রিয়াকশন হচ্ছে। ওকে, এরপর এখানে আমরা কোনো এক্সটার্নাল ইলেকট্রিসিটি আমরা ইউজ করিনি। তো এরপর ধরা যাক আমি বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিসিটি আমরা ইউজ করছি, আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি দিচ্ছি এই ড্যানিয়েল সেলটাতে। আমরা যে সেলটা কনস্ট্রাক্ট করেছিলাম, সেই সেলটাতে আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রয়োগ করছি। তো ধরা যাক এই যে ধরা যাক নয়, তো এই যে ড্যানিয়েল সেল, এই ড্যানিয়েল জেডেন এবং কপার 2+-এর মধ্যে ড্যানিয়েল সেল, এই ড্যানিয়েল সেলের মধ্যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। তো স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল কি জিনিস, এগুলো আমরা ডিসকাস করবো একটু পরেই। জাস্ট এটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো সরি 1.1 ভোল্ট। তো এরপর আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রয়োগ করছি। তো ধীরে ধীরে আমি ইলেকট্রিসিটি প্রয়োগ করছি যতক্ষণ পর্যন্ত এই বাইরের যে এক্সটার্নাল ইলেকট্রিসিটি, সেটা যদি 1.1 ভোল্টের থেকে যখন কম হবে, ততক্ষণ পর্যন্ত এই রিয়াকশনটা চলতে থাকবে। মানে জিঙ্ক Zn2+ পরিণত হচ্ছে, ওইদিকে কপার 2+ কপারে পরিণত হচ্ছে, দেন জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোড পর্যন্ত ইলেকট্রন যাচ্ছে এবং অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা এই 1.1 ভোল্টের থেকে কম হবে, ততক্ষণ পর্যন্ত এই কেমিক্যাল রিয়াকশনটা চলতে থাকবে, আমি কারেন্ট জেনারেট করতে পারবো। বাট যখন এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা এই 1.1 ভোল্টের সাথে যখন ইকুয়াল হয়ে গেল, তখন কি মানে কারেন্ট ফ্লো, মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে এই দিকে, আমি এক্সটার্নাল ইলেকট্রিসিটি প্রয়োগ করে আমি অপোজিট ডাইরেকশনে ইলেকট্রন ফ্লো করাচ্ছি জোর করে। যখন এই যে একদিক থেকে ইলেকট্রন ফ্লো হচ্ছিল এবং অপর দিক থেকে আমি জোর করে ইলেকট্রন প্রয়োগ করাচ্ছি, এই দুটো যখন ফোর্স যখন সেম হয়ে গেল, তখন ওই কেমিক্যাল রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে। মানে আমি বাইরে থেকে জোর করে ইলেকট্রিসিটি প্রয়োগ করিয়ে আমি ওই কেমিক্যাল রিয়াকশনটাকে বন্ধ করে দিলাম। ওকে, তো সেটা কখন হবে, সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে তখন। মানে আমি যখন বাইরের এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা যদি যখন সেলের যে পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, ইলেকট্রোড পোটেনশিয়াল, সেটার সাথে যখন ইকুয়াল হয়ে যাবে, তখন কেমিক্যাল রিয়াকশন আর ঘটবে না। স্বভাবত কেন ঘটবে না, কারণ কারণ বাইরে থেকে আমি ইলেকট্রন প্রয়োগ করে সেই রিয়াকশনটাকে বন্ধ করে দিচ্ছি। তখন ওটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে এবং কোনো কারেন্ট ফ্লো হবে না। ওকে, সো যখন এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা মানে ই এক্সটার্নালটা যখন এই 1.1 ভোল্টের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছে। ওকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছে যাচ্ছে এবং তখন নো কারেন্ট ফ্লো, তখন কোনো কারেন্ট ফ্লো হবে না। ওকে, এখন এখন এই অবস্থায় আমি যদি এক্সটার্নাল ইলেকট্রিসিটিটা যদি সেলের যে পোটেনশিয়াল 1.1 ভোল্টের থেকে আমি যদি বেশি করে দিই, আর আমি অপোজিট ডাইরেকশনে আমি জোর করে বেশি ইলেকট্রন প্রয়োগ করছি কম্পেয়ার টু যে যে ইলেকট্রন যেদিকে প্রবাহ হচ্ছিল তার থেকে। ওকে, তার ফলে কি হবে, তার ফলে আমি অপোজিট রিয়াকশনটা ঘটবে। ওকে, তো যখন এই এক্সটার্নাল পোটেনশিয়ালটা ই এক্সটার্নালটা যখন এই 1.1 ভোল্টের থেকে বেশি হয়ে যাচ্ছে, যখন আমি বেশি প্রয়োগ করছি, তখন কি হবে, তখন অপোজিট রিয়াকশনটা ঘটবে। ওকে,
অপোজিট রিয়াকশনটা করবে। অপোজিট রিয়াকশন মানে কি, লেফট সাইডে যেটা অক্সিডেশন রিয়াকশন ঘটছিল এখন লেফট সাইডে রিয়াকশন ঘটবে, এবং রাইট সাইডে যেখানে রিয়াকশন ঘটছিল সেটা এখন অক্সিডেশন রিয়াকশন ঘটবে। ওকে, তার ফলে কি হবে, ইলেকট্রন ফ্লো হবে। আগে ইলেকট্রন ফ্লো হচ্ছিল জিঙ্ক থেকে কপারের দিকে, তাই তো, জিঙ্ক ইলেকট্রোড থেকে কপার ইলেকট্রোডের দিকে। এখন ইলেকট্রন ফ্লো হবে কপার ইলেকট্রোড থেকে জিঙ্ক ইলেকট্রোডের দিকে, অপোজিট রিয়াকশনটা। ওকে, তো এই যে আমি বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রয়োগ করে আমি যে অপোজিট রিয়াকশনটা ঘটাচ্ছি, তো এই ব্যাপারটাই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে আমি কেমিক্যাল রিয়াকশন ঘটাচ্ছি। ওকে, আমরা যেটা সেকেন্ড এক্সাম্পল আমরা যখন ডিসকাস করছিলাম, তো নর্মাল যে ড্যানিয়েল সেল সেটা কি, সেটা হচ্ছে নর্মাল কেমিক্যাল রিয়াকশনকে আমি ইউজ করে, মানে তার যে গিভস ফ্রি এনার্জি, সেটাকে আমি ইউজ করে আমি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। আর এই যে আমি বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিসিটি প্রয়োগ করে আমি যে অপোজিট রিয়াকশনটা ঘটাচ্ছি, সেটা কি আমি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে আমি অপোজিট কেমিক্যাল রিয়াকশনটাকে ঘটাচ্ছি। ওকে, তো এই ব্যাপারটাকে আমরা বলবো ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল কাকে বলে? ইলেকট্রোলাইটিক সেল হচ্ছে যেখানে আমি এক্সটার্নাল ইলেকট্রিসিটি প্রয়োগ করে আমি কোনো একটা কেমিক্যাল রিয়াকশন ঘটাচ্ছি, সেই সেলগুলোকে আমরা বলবো ইলেকট্রোলাইটিক সেল। আর গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল হচ্ছে যেখানে আমরা কেমিক্যাল রিয়াকশনকে ইউজ করে ইলেকট্রিসিটি পাচ্ছি, সেটা হচ্ছে গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল। ওকে, তো এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম ক্লিয়ারলি, মানে কি করে ইলেকট্রিসিটি আমি পাচ্ছি, কেন ইলেকট্রন ফ্লো হচ্ছে, কোন ইলেকট্রোডে কি ধরনের রিয়াকশন হচ্ছে এবং সেটা কেন হচ্ছে। তো এগুলো জাস্ট ডিটেলস আমরা জাস্ট বুঝতে পারলাম। ওকে, তো নেক্সট আমরা কিছু টার্মিনোলজি দেখবো, গ্যালভানিক সেল। ওকে, তো এই যে গ্যালভেনিক সেল আমরা যেটা ড্র করেছিলাম, ড্যানিয়েল সেল হচ্ছে একটা গ্যালভেনিক সেল বা ভোল্টিক সেল। তো এই গ্যালভেনিক সেলের কি হচ্ছে যে টোটাল যে কেমিক্যাল রিয়াকশনটা ঘটছে, তো লেফট সাইডে একটা বিকার আছে এবং রাইট সাইডে একটা বিকার আছে, তো দুটো বিকারে দুটো রিয়াকশন, আলাদা আলাদা রিয়াকশন হচ্ছে। তো লেফট সাইডের যে বিকার সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে এক ধরনের হাফ সেল। তো এই যে দুটো আলাদা আলাদা বিকার, সে দুটো আলাদা আলাদা বিকারকে আমরা বলবো দুটো আলাদা আলাদা হাফ সেল। ওকে, তো লেফট সাইডের হাফ সেল মানে লেফট হাফ সেলে এক ধরনের রিয়াকশন হচ্ছে, আর রাইট হাফ সেলে এক ধরনের রিয়াকশন হচ্ছে। ওকে, সেটাকে আমরা বলবো যে হাফ সেল রিয়াকশন। ওকে, তো ড্যানিয়েল সেলের যে এক্সাম্পল সেটাই আমরা ইউজ করছি। তো সেটা কি ছিল, জিঙ্ক সলিড, তার সাথে Cu2+ অ্যাকোয়াস, দেন সেটা থেকে Zn2+ অ্যাকোয়াসে পরিণত হচ্ছিল, প্লাস কপার সলিডে পরিণত হচ্ছিল। এটা হচ্ছে টোটাল কেমিক্যাল রিয়াকশন, বা এটাকে বলা হয় টোটাল সেল রিয়াকশন। ওকে, বাট গ্যালভানিক সেলে এই যে টোটাল সেল রিয়াকশনটা ঘটছে, এটা ঘটছে কিন্তু দুটো আলাদা আলাদা বিকারে। তো এই যে দুটো সেপারেট বিকারে যে দুটো আলাদা আলাদা রিয়াকশন হচ্ছে, সেটাকে আমরা বলবো হাফ সেল রিয়াকশন। ওকে, তো মানে এই যে সেপারেট রিয়াকশনটা যেটা হচ্ছে, তো সেপারেট রিয়াকশনকে আমরা বলবো হাফ সেল রিয়াকশন। ওকে, তো তো দুটো বিকার আছে লেফট সাইডে, আমরা গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেলের লেফট সাইডে কি অক্সিডেশন রিয়াকশন হচ্ছিল, মানে অক্সিডেশন রিয়াকশন মানে কি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হচ্ছিল মেটালের, Zn থেকে Zn2+, এবং রাইট সাইডে রিডাকশন রিয়াকশন হচ্ছিল, মানে অক্সিডেশন নাম্বারে ডিক্রিজ হচ্ছিল, মানে Cu2+ থেকে Cu। ওকে, তো এই যে দুটো হাফ সেল রিয়াকশন হচ্ছে, তো দুটোকে আমরা বলবো অক্সিডেশন হাফ সেল বা অক্সিডেশন হাফ রিয়াকশন এবং রিডাকশন হাফ রিয়াকশন। একটা হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন। অক্সিডেশন হাফ রিয়াকশনটা কোনটা, Zn সলিড থেকে দুটো ইলেকট্রন সে ত্যাগ করে Zn2+ পরিণত হচ্ছিল। ওকে, এটা ছিল অক্সিডেশন হাফ রিয়াকশন। ওকে, নাও রিডাকশন হাফ রিয়াকশন কোনটা, রিডাকশন হাফ রিয়াকশন হচ্ছে ডান দিকে, মানে Cu2+
এখন দুটো ইলেকট্রন গ্রহণ করে সে কপার মেটালে পরিণত হচ্ছিল। ওকে, এটা হচ্ছে রিডাকশন হাফ রিয়াকশন। ওকে, নাও এই অক্সিডেশন হাফ রিয়াকশন এবং রিডাকশন হাফ রিয়াকশন মিলিয়ে এই টোটাল সেল রিয়াকশনটা হচ্ছিল। ওকে, ওকে, তো এই দুটোকে বলা হয় রিডক্স কাপল। কারণ কি? কারণ রিডাকশন অক্সিডেশন কাপল। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন, এটা তো একটা ড্যানিয়েল সেলের এক্সাম্পল, মানে জিঙ্কের সাথে কপার ফেমাস এক্সাম্পল। তো এইভাবে আমরা বিভিন্ন প্রকার মেটালকে, মানে ইলেকট্রোলাইটিক সলিউশন এবং ইলেকট্রোডকে কম্বাইন করে আমরা বিভিন্ন প্রকারের গ্যালভানিক সেল আমরা প্রডিউস করতে পারি আমাদের সুবিধা মতো। মানে আমরা বিভিন্ন, ধর কপারের সাথে আমরা সিলভার অ্যাড করলাম, বা কপারের সাথে এইউ কম্বাইন করলাম। তো এইভাবে, বা Fe3+ এর সাথে, এফির সাথে আমরা অ্যালুমিনিয়াম কম্বাইন করলাম। তো এইভাবে নিজেদের ইচ্ছা মতো আমরা জাস্ট বিভিন্ন মেটাল ইলেকট্রোড এবং তার ইলেকট্রোলাইটিক সলিউশন আমরা কম্বাইন করে বিভিন্ন প্রকারের গ্যালভানিক সেল আমরা প্রডিউস করতে পারি আমাদের সুবিধা মতো। আমরা যেরকম পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি চাইছি আমাদের, সেই মতো আমরা জাস্ট বিভিন্ন মেটাল ইলেকট্রোড এবং তার ইলেকট্রোলাইটিক সলিউশনকে কম্বাইন করে আমরা গ্যালভানিক সেল জাস্ট প্রডিউস করতে পারবো। ওকে, তো কিছু কিছু ক্ষেত্রে কি করে, আমরা এই যে এই ড্যানিয়েল সেলে আমরা দুটো আলাদা আলাদা বিকারকে, যে দুটো আলাদা আলাদা ইলেকট্রোলাইটিক সলিউশন ছিল, একটাতে তো ZnSO4 আর একটাতে হচ্ছে কপার সালফেট। দুটো ইলেকট্রোলাইটিক সলিউশনকে আমরা কানেক্ট করার জন্য আমরা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করেছিলাম। ওকে, সল্ট ব্রিজ হচ্ছে এক ধরনের ব্রিজ, যেটা হচ্ছে কাঁচের জাস্ট টিউবের মতন, সেখানে আমরা আগার আগার বা বিভিন্ন জেল ইউজ করা হয়। ওকে, ওই সার্কিটটাকে ক্লোজ করার জন্য। কিছু কিছু সেলে কি করা হয়, কিছু কিছু গ্যালভানিক সেলে দুটো ইলেকট্রোড কি সেম ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে আমরা অ্যাড করতে পারি। ওকে, মানে সেম দুটো ইলেকট্রোডকে আমরা সেম ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে আমরা রাখতে পারি। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কি সার্কিটটা অলরেডি ক্লোজড হয়ে আছে, মানে একই ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে আমি দুটো ইলেকট্রোডকে রেখেছি, সেক্ষেত্রে সার্কিটটা অলওয়েজ অলওয়েজ ক্লোজড হয়ে আছে। সেক্ষেত্রে আমাকে আর ওই সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো তারপর জাস্ট দেখবো ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে, সো ইলেকট্রোড পোটেনশিয়াল হচ্ছে মানে যখন আমরা এই দুটো, ধরা যাক লেফট লেফট সাইডে কি হচ্ছে, যে জিঙ্ক ইলেকট্রোড সেটা আমি ZnSO4 ইলেকট্রোলাইটের মধ্যে জাস্ট রেখেছি, তখন তখন কি হয়েছে জাস্ট ড্র করা যাক আর একবার। তো এই বিকার আছে, বিকারের মধ্যে জিঙ্ক ইলেকট্রোডকে আমরা জাস্ট রেখেছিলাম ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে। এটা হচ্ছে ZnSO4, এটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড। ওকে, তো জিঙ্ক ইলেকট্রোডকে আমি এই ZnSO4 ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে আমরা রেখেছিলাম। তখন কি হচ্ছিল, তখন কি হচ্ছিল, জিঙ্ক ইলেকট্রোড থেকে Zn মেটাল সে দুটো ইলেকট্রন ত্যাগ করে, মানে ওই ইলেকট্রোডের মধ্যে সে ইলেকট্রনকে ছেড়ে দিয়ে Zn2+ হিসাবে সলিউশনে চলে আসছিল। ওকে, তো এটা কি হচ্ছিল, যে জিঙ্ক মেটাল সলিড অবস্থায় সে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ হিসাবে সলিউশনে চলে আসছিল, মানে অক্সিডাইজড হচ্ছিল, মানে 0 থেকে 2+-এ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হলো, মানে এটা অক্সিডাইজড হলো, অক্সিডেশন রিয়াকশন। ওকে, তার ফলে কি হবে, ওই যে জিঙ্ক ইলেকট্রোডের ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল, তাই তো, মানে ইলেকট্রোডটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে। কেন? কারণ ওই ইলেকট্রোড যেটা, সেটা তো জিঙ্কের তৈরি, জিঙ্ক মেটালের। তো যেহেতু জিঙ্ক মেটাল ওই ইলেকট্রোড থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সলিউশনে চলে আসছে Zn2+ হিসাবে, তো ওই ইলেকট্রোডটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে এবং ওই ইলেকট্রোডে ইলেকট্রনের পরিমাণ বাড়ছে। তার ফলে কি হবে, লোকালি একটা চার্জ সেপারেশন ঘটছে, ইলেকট্রোলাইটিক সলিউশনটা বেশি পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে, এবং ইলেকট্রোড যেটা, জিঙ্ক দণ্ড যেটা, সেটা ইলেকট্রনের পরিমাণ বেশি হওয়ার জন্য নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে। ওকে, তাই তো, মানে লোকালি একটা চার্জ সেপারেশন তৈরি হচ্ছে। তো এই চার্জ সেপারেশনের ফলে কি হবে, একটা পোটেনশিয়াল জেনারেট হবে। আমরা জানি যে যদি লোকালি চার্জ সেপারেশন, পজিটিভ নেগেটিভ চার্জ সেপারেশন ক্রিয়েট হয়, তাহলে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হবে। তো এই যে পোটেনশিয়ালটা, সেলের যে পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা বলবো ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে,
তো লোকালি একটা চার্জ সেপারেশন হচ্ছে কিভাবে, জিঙ্ক যে ইলেকট্রোড সেটা কি নেগেটিভলি হয়ে যাচ্ছে, কারণ কি সেখানে ইলেকট্রনের পরিমাণ বাড়ছে ক্রমশ, যতই জিঙ্ক মেটাল জিঙ্ক Zn2+ হিসেবে পরিণত হয়ে চলে আসছে ততই ইলেকট্রনের পরিমাণ বাড়ছে ইলেকট্রোডে। এবং সলিউশন ইলেকট্রোলাইটিক সলিউশন বা Zn-SO4 সলিউশন যেটা, সেটা কি হচ্ছে সেখানে পজিটিভলি চার্জের পরিমাণ বাড়ছে, কারণ কি সেখানে Zn2+ হিসেবে তো চলে আসছে, তার ফলে পজিটিভ চার্জের পরিমাণ বাড়ছে। তো তার ফলে এই পজিটিভ নেগেটিভ একটা চার্জ সেপারেশন ক্রিয়েট হচ্ছে, এই চার্জ সেপারেশন ক্রিয়েট হওয়ার ফলে একটা ইলেকট্রোড পোটেনশিয়ালের জেনারেট হচ্ছে। ওকে, সিমিলারলি আমরা যে কপার সালফেটের ক্ষেত্রে ডান দিকে রাইট সাইডে যে সেল, সেটা যেটা দেখেছিলাম, তোমরা যদি আমরা ড্র করি, তো এটা ছিল কপার ইলেকট্রোড এবং এটা কপার সালফেট সলিউশন। ওকে, তো এখানে কি হয়েছিল, এখানে সলিউশন থেকে Cu2+, কপার 2+, ওই ইলেকট্রোডের কাছে যেয়ে সেখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার মেটাল হিসাবে ওই ইলেকট্রোডে ডিপোজিট হয়ে যাচ্ছিল। ওকে, তো এখানে কি হচ্ছিল যে Cu2+, যেটা কপার সালফেট সলিউশনের মধ্যে ছিল, সেটা ইলেকট্রোডের কাছে যেয়ে দুটো ইলেকট্রন ওই ইলেকট্রোড থেকে নিয়ে সে কপার মেটাল হিসাবে ওই ইলেকট্রোডে ডিপোজিট হয়ে যাচ্ছিল। ওকে, তো এখানে কি হলো, প্রথমে 2+ ছিল অক্সিডেশন নাম্বার কপারের, সেখান থেকে অক্সিডেশন নাম্বার 0 হলো। তো এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। ওকে, তো যেহেতু কপার 2+ ইলেকট্রোডে যেয়ে সেখান থেকে ইলেকট্রন নিয়ে কপার মেটালে পরিণত হচ্ছে, তার ফলে কি ইলেকট্রোড থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, তাই তো, তার মানে কি ইলেকট্রোডটা পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে। তো এখানে যে কপার ইলেকট্রোড সেটা এখন পজিটিভলি চার্জড হয়ে গেছে, এবং কপার সালফেট যে ইলেকট্রোলাইটিক সলিউশন সেটা কি হয়েছে, সেখান থেকে তো Cu2+ ইলেকট্রোডে যেয়ে কপার হিসাবে ডিপোজিট হয়ে যাচ্ছে, মানে এটা এখন নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে লোকালি। তো এটা একটা চার্জ সেপারেশন ঘটছে ওই ইলেকট্রোডের কাছে, লোকালি একটা চার্জ সেপারেশন ঘটছে। তো এই চার্জ সেপারেশনের ফলে একটা ইলেকট্রোড পোটেনশিয়াল আমি পাবো। ওকে, তো এটাই হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালের কনসেপ্ট, মানে ইলেকট্রোড যখন কোনো ইলেকট্রোডকে তার ইলেকট্রোলাইটিক সলিউশন আমরা ডিপোজিট করি, তখন লোকালি একটা চার্জ সেপারেশন ঘটে, লোকালি কার ওই ইলেকট্রোডের চারপাশে একটা চার্জ সেপারেশন ঘটে, পজিটিভ নেগেটিভ। তো এই চার্জ সেপারেশনের ফলে আমরা একটা পোটেনশিয়াল জেনারেট হয়, সেটাকে আমরা বলি ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে, নাও কোন ইলেকট্রোড, এরপর দুটো ইলেকট্রোডকে আমি যদি এরকম কানেক্ট করি তার দিয়ে, যেরকম আমরা ড্যানিয়েল সেলে কানেক্ট করেছিলাম, এবার কোন ইলেকট্রোডে ইলেকট্রনের পরিমাণ বেশি সেই অনুযায়ী একদিক থেকে অপর দিকে ইলেকট্রন প্রবাহ হবে বা ইলেকট্রনের ফ্লো হবে, এবং তার অপোজিট দিকে আমরা অপোজিট ডাইরেকশনে আমি কারেন্ট ফ্লো দেখতে পাবো। ওকে, ওকে, তো এরপর আমরা জাস্ট দেখবো ক্যাথোড এবং অ্যানোডের কনসেপ্ট। তো যে 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 হাফ সেলে, মানে যে ইলেকট্রোডের মধ্যে রিডাকশন রিয়াকশন হচ্ছে, মানে যে হাফ সেলে রিডাকশন রিয়াকশন ঘটছে সেটাকে আমরা বলি ক্যাথোড। ওকে, ক্যাথোডে রিডাকশন রিয়াকশন ঘটে, মানে যে ইলেকট্রোডের মধ্যে রিডাকশন রিয়াকশন ঘটছে সেটা হচ্ছে ক্যাথোড। আর অ্যানোড হচ্ছে যে ইলেকট্রোডের মধ্যে অক্সিডেশন রিয়াকশন ঘটছে সেটাকে আমরা বলি অ্যানোড। ওকে, তো সবসময় ক্যাথোডে রিডাকশন রিয়াকশন ঘটে এবং অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন ঘটে।
তো আমাদের ড্যানিয়েল সেলের মধ্যে ক্যাথোড কোনটা, যেখানে রিডাকশন ঘটছে? তো রিডাকশন কোথায় ঘটছে? কপার ইলেকট্রোড, মানে Cu2+ থেকে Cu পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ক্যাথোড। এবং অ্যানোড, যেখানে অক্সিডেশন রিয়াকশন ঘটছে, মানে জিঙ্ক থেকে Zn2+, সেটা হচ্ছে অ্যানোড। ওকে, তো এরপর টোটাল যে সেল, মানে এই দুটো ইলেকট্রোডকে আমি যদি কানেক্ট করে দেবো, যে টোটাল যে সেল রিয়াকশন, তার যে পোটেনশিয়ালটা আমি পাবো, মানে আমি আমি দেখতে পেলাম এক একটা ইলেকট্রোডের লোকালি ইলেকট্রোড পোটেনশিয়াল আমি পাচ্ছি লোকাল চার্জ সেপারেশনের জন্য। তো ক্যাথোডে এক ধরনের ইলেকট্রোড পোটেনশিয়াল পাচ্ছি, সেটা হচ্ছে ক্যাথোড পোটেনশিয়াল। অ্যানোডে এক ধরনের ইলেকট্রোড পোটেনশিয়াল পাবো, সেটা হচ্ছে অ্যানোড পোটেনশিয়াল। এবং দুটো ইলেকট্রোডকে আমি যদি এরপর তার দিয়ে ওয়্যার দিয়ে কানেক্ট করি, তাহলে টোটাল যে সেল রিয়াকশনের তার একটা পোটেনশিয়াল আমি পাবো। মানে ইলেকট্রন একদিক থেকে অপর দিকে ফ্লো হবে, তারপরে কারেন্ট ফ্লো আমি দেখতে পাবো। তো সেই যে পোটেনশিয়ালটা, টোটাল সেলের যে পোটেনশিয়াল, সেটাকে আমরা বলি সেল ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। সেটাকে আমরা বলি সেল পোটেনশিয়াল। সেল পোটেনশিয়ালটা হচ্ছে টোটাল সেল রিয়াকশনের জন্য, সেটাকে আমরা বলি, আরেকটা নাম হচ্ছে ইলেকট্রো। ওকে, তো কোন একটা টোটাল সেল রিয়াকশনের ইলেকট্রোমোটিভ ফোর্স বা সেল ইএমএফ কে আমরা কি করে কম্পিউট করতে পারবো? সেটা আমরা জাস্ট কম্পিউট করি জাস্ট রাইট সাইড মাইনাস লেফট সাইড করে, মানে ক্যাথোড মাইনাস অ্যানোড, ক্যাথোড পোটেনশিয়াল মাইনাস অ্যানোড পোটেনশিয়াল। ওকে, তো ইলেকট্রোড পোটেনশিয়াল আমরা যেটা বলি, ইলেকট্রোড পোটেনশিয়াল, আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইলেকট্রোড পোটেনশিয়াল কিন্তু সবসময় আমরা বলি রিডাকশন পোটেনশিয়াল। ওকে, এটা মানে কি, যে কোনো একটা মেটাল, সেটা রিডিউসড হতে যে পোটেনশিয়ালটা লাগছে, সেটাকে আমরা বলবো সেই ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়াল, মানে তার যে রিডাকশন পোটেনশিয়াল, রিডিউসড হতে যে পোটেনশিয়ালটা লাগছে, সেটা হচ্ছে তার ইলেকট্রোড পোটেনশিয়াল। মানে এটা হচ্ছে জাস্ট কনভেনশন, ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা জেনারেলি তার রিডাকশন পোটেনশিয়ালকে নিই। ওকে, মানে হচ্ছে এই যে আমাদের ড্যানিয়েল সেলের ক্ষেত্রে অ্যানোডে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, তাই তো, মানে Zn2+ পরিণত হচ্ছে। তো সেটার জন্য আমি একটা পোটেনশিয়াল পাবো, সেটা কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল। তার রিডাকশন পোটেনশিয়ালটা কি হবে, সেই ভ্যালু বাট অপোজিট সাইন। তো যখন আমি ইলেকট্রোড পোটেনশিয়াল বলবো, তখন আমরা তার রিডাকশন পোটেনশিয়ালকে নেবো, ভ্যালুটাকে নেবো উইথ সাইন, প্রপার সাইন। ওকে, অক্সিডেশন পোটেনশিয়ালকে নেব না। তো এরপর আমি দেখবো যে সেল পোটেনশিয়াল আমি কি করে কম্পিউট করবো। যে কোনো একটা রিয়াকশন যখন হবে, মানে জাস্ট কিভাবে আমরা টোটাল সেলকে আমরা কিভাবে লিখি, প্রথমে আমরা জাস্ট জেডেন মেটাল, প্রথমে আমরা অ্যানোডকে লিখবো লেফট সাইডে, জেডেন মেটাল আছে, সেটা কিভাবে জেডেন মেটাল বা জেডেন ইলেকট্রোড, সেটা কোথায় রাখা আছে, Zn SO4 সলিউশনের মধ্যে, ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে। এরপর এই ইলেকট্রোলাইটিক সলিউশনটা সল্ট ব্রিজ দিয়ে পার্থক্য কানেক্ট করা আছে কপার সালফেট সলিউশনের থেকে, কপার সালফেট ইলেকট্রোলাইটিক সলিউশনের থেকে, যেটা অপর বিকারে আছে। এবং এই কপার সালফেট ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে কোন ইলেকট্রোড আছে, কপার ইলেকট্রোড। ওকে, তো এইভাবে টোটাল সেল রিয়াকশনকে আমাদের লেখা হয়, এটা পপুলার কনভেনশন। ওকে, কি প্রথমে আমরা লেফট সাইডে যে রিয়াকশনটা হচ্ছে, মানে অ্যানোডে, মানে অক্সিডেশন রিয়াকশনটা হচ্ছে, সেটা লিখবো। তারপর রাইট সাইডে আমাদের যে রিডাকশন রিয়াকশনটা হচ্ছে বা ক্যাথোড যেটা হচ্ছে, সেটা লিখবো। অ্যানোডকে লেখা হচ্ছে কি, প্রথমে ইলেকট্রোড, মানে জেডেন ইলেকট্রোড জিঙ্ক ইলেকট্রোড, তার ইলেকট্রোলাইটিক সলিউশন Zn SO4 তাতে রাখা আছে, তার জন্য আমি সিঙ্গেল লাইন এখানে ইউজ করছি। তারপর এই Zn SO4 ইলেকট্রোলাইটিক সলিউশনকে সল্ট ব্রিজ, এটা হচ্ছে সল্ট ব্রিজের সাইন, এই যে ডবল লাইন, এই সল্ট ব্রিজের মাধ্যমে কপার সালফেট ইলেকট্রোলাইটিক সলিউশন থেকে আলাদা করা আছে। দেন এই কপার সালফেট ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে কোন ইলেকট্রোড রাখা আছে, কপার। এইভাবে আমরা এই টোটাল সেল রিয়াকশনকে লিখব। প্রথমে ক্যাথোড, এটা হচ্ছে প্রথমে অ্যানোড, দেন এইটা হচ্ছে ক্যাথোড। এরপর ক্যাথোড এবং অ্যানোড একে অপরকে সল্ট ব্রিজের মাধ্যমে কানেক্ট করা আছে। ওকে,
এভাবে আমরা লিখবো। তো এই যে টোটাল সেল রিয়াকশন, তাহলে সেল পোটেনশিয়ালটা কি হবে? ক্যাথোডে আমি একটা রিডাকশন পোটেনশিয়াল পাবো, অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, তার আমি অক্সিডেশন পোটেনশিয়াল পাবো, কিন্তু আমরা যখন তার ইলেকট্রোড পোটেনশিয়ালকে লিখবো, তার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু উইথ প্রপার সাইনকে আমরা নেবো। ওকে, তো এই রিয়াকশনের জন্য যে সেল পোটেনশিয়াল বা ইএমএফ, ওকে, সেল পোটেনশিয়াল মানে ই সেল, সেটা কি হবে? রাইট সাইড ক্যাথোড মাইনাস অ্যানোড, মানে রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড, এভাবে আমরা লিখবো। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। টোটাল সেল রিয়াকশনের যে পোটেনশিয়াল, সেল পোটেনশিয়াল, তো এটা হচ্ছে যে ই সেল, ই সেলটা হচ্ছে সেল ইএমএফ, মানে টোটাল সেল রিয়াকশনের ইলেকট্রোমোটিভ ফোর্স, সেল পোটেনশিয়াল এটা। ইসি এটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল ইন ক্যাথোড। ওকে, এন্ড ইএ এটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল ইন অ্যানোড। অ্যানোডে কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে, কিন্তু এইখানে এই ইকুয়েশনটাতে যখন আমি ইউজ করব, ই এটা যেটা, সেটা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল ইন অ্যানোড। ওকে, ওই পজিটিভ সাইনকে আমরা নিব। তো ক্যাথোডের পোটেনশিয়াল, সরি, রিডাকশন পোটেনশিয়াল এবং অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু বা ম্যাগনিটিউড সেম হবে, কিন্তু সাইনটা অপোজিট হবে। ওকে, তো এইভাবে আমি টোটাল সেল রিয়াকশনকে আমি জাস্ট লিখতে পারি। ওকে, তো তো এই জাস্ট ব্যাপারটা, এগুলো জাস্ট মনে রাখা ইম্পর্টেন্ট, মানে টোটাল সেল রিয়াকশনকে আমরা কিভাবে লিখবো, তারপর মানে তার সাইন কনভেনশনটা কি, অ্যানোড, অ্যানোডে কি রিয়াকশন ঘটে, ক্যাথোডে কি রিয়াকশন ঘটে, এবং সেল পোটেনশিয়ালকে আমি বা ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমি কি করে বের করতে পারি টোটাল সেল রিয়াকশনের জন্য। ক্যাথোড পোটেনশিয়াল এবং অ্যানোড পোটেনশিয়াল আমাকে যদি দিয়ে দেয়, সেখান থেকে আমি কি করে টোটাল সেল পোটেনশিয়াল আমি বের করতে পারবো, এই ব্যাপারটা। ওকে, সো আজকে জাস্ট বেসিক্যালি আমি বেসিক্স গুলো ডিসকাস করলাম, মানে যে ইলেকট্রোলাইটিক্স, ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে কি বোঝায়, ইলেকট্রোকেমিক্যাল সেলকে কটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্যালভানিক সেল, ভোল্টিক সেল, একটা অথবা ভোল্টিক সেল, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তো এক ক্ষেত্রে আমরা কেমিক্যাল রিয়াকশনকে ইউজ করে ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি, আরেক ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বাইরে থেকে প্রয়োগ করে আমি কেমিক্যাল রিয়াকশন ঘটাচ্ছি। ওকে, দেন তারপর কিভাবে একটা ইলেকট্রোড থেকে অপর ইলেকট্রোডে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, কেন ইলেকট্রন প্রবাহ হচ্ছে, কিভাবে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, সেগুলো নিয়ে ডিসকাস করলাম। তারপর অ্যানোড বলতে, ক্যাথোড বলতে কি বুঝি, টোটাল সেল রিয়াকশন, কেন সল্ট ব্রিজ ইউজ করা প্রয়োজন, তারপর টোটাল সেল পোটেনশিয়ালকে আমি কিভাবে বের করতে পারি ক্যাথোড পোটেনশিয়াল এবং অ্যানোড পোটেনশিয়াল থেকে, এগুলো জাস্ট ডিসকাস করলাম। নেক্সট লেকচার থেকে আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে, আমরা জাস্ট দেখবো যে কোন একটা ইলেকট্রন পোটেনশিয়ালকে আমি কি করে ভ্যালুটা বের করব, দেন সেখান থেকে আমরা কি করে কোনো কেমিক্যাল রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এগুলো সব কি করে আমরা বের করতে পারবো, সেগুলো নিয়ে জাস্ট ডিসকাস করবো। এরপরের ব্যাপারটা আমাদের ইজি হয়ে যাবে, আমাদের বেসিক্সটা যদি স্ট্রং হয়ে থাকে, জাস্ট ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, ওকে, দ্যাটস ইট, গুড, থ্যাংকস।